10 7 17 18 গোল হয়ে গেছে সব মোচা মুছে আবার গোড়াতে 20 বন্ধ। মা বাবা দুজনে বসে একটা দড়ি রেডি করছে ছাগলের জন্য। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে ভারতীয় সময় দুপুর বেলা 1টা মানে এই একই প্ল্যাটফর্মে আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগ রোজকারের মতো আজও হাজির। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর যে সকল নবাগত দর্শক বন্ধু প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আর পুরাতন দর্শক বন্ধুদের মতো লাইক কমেন্ট করে আমাদের সম্পর্কটাকে আরও শক্ত ও মজবুত করে তুলবেন। সকাল হতেই আমাদের গ্রামের যে দৈনন্দিন কাজকর্মগুলো থাকে তার মধ্যেও বাড়ির পোষ্যগুলোর খাবার জোগাড় করা, তাদেরকে ঘর থেকে বার করা, এরকম ধরনের কাজও কিন্তু থাকে। আর মা এখন সেই কাজটা করছে। কোচানো খড় একটা বস্তা থেকে বার করে গড়ার মধ্যে দিয়ে দিয়েছে, তাতে একটু জল দিয়ে দিচ্ছে। খড়গুলোর মধ্যে একটু হালকা করে আটা ছিটিয়ে দিয়েছে। ওই যে ওদেরকে কাপড়ের মশারি থেকে এবার আস্তে আস্তে করে বার করে ওরা ঠিক একেবারে গড়ায় চলে আসে। মা ওদিকে ছাগল ঘরের ছাগল বার করছিল, আর আমি এদিকে যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি করে এই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। একটু পরেই বাচ্চারা চলে আসবে, ওরা তো এসে এখানটাই পড়তে বসে, ওই জন্য ওদের জন্য একটু তাড়াহুড়া করে এই জায়গাটা আমি সবসময় ঝাড় দিয়ে রাখি। এখান থেকে ধানগুলো রেখে দিতাম না, কেমন ধানের ধুলো হয়েছে। সকালবেলা এখন 1 কাপ করে চা খাবো, তাই লেবু গাছতলায় এসে একটু লেবু নিয়ে আজকে ইচ্ছা করছে একটু লেবু চা খেতে। এখন দেখে নেবো কোন লেবুটা একটু বড় আছে, এক ছোট লেবু আছে, একটু মিডিয়াম সাইজ আছে, একটু বড় সাইজ আছে, আবার তার মধ্যেও কিন্তু প্রচুর ফুল আসছে গাছে। এই যে গাছ থেকে 2টো লেবু পেড়ে নিয়েছি, এখন গিয়ে একটু চা বানাবো। একদিকে ভাই আর বাবা চা খাচ্ছে, অন্যদিকে আমাদের যে বাড়িতে বাচ্চারা পড়তে আসে তারা একে একে চলে আসছে। 1 10 7 17 18 গোল হয়ে গেছে সব মোচা মুছে আবার গোড়াতে 20 বন্ধ লেখা, ঠিক আছে? লিখে 20 বন্ধ মুছতে করে আমার পড়া দাও। মোছো মুছে একের তা আবার 20 বন্ধ লেখো, তাড়াতাড়ি। পিউ
জালি তো তেগুলো পুড়ে গেছে, দেখো মোচা সব মোচা। এখানে পিলার পোতার জন্য যে গর্তগুলো করা হয়েছিল সেগুলো উপরের দিকে একটু চওড়া, নিচের দিকে সরু চোঙ আকৃতি হয়ে গেছিলো। তো সেখান থেকে ভাই একটা শাবল নিয়ে এসছে, কিছুটা সাইড খুঁড়ে একটু ভেতরটা বেশ বড় করছে। আর এই যে একটা দড়ি বাঁধানো আছে, এটা লেবেল, মানে এই পরিমাণে খুঁটি পোতা হবে সেই লেবেল অনুযায়ী ভাই একটু গর্ত করছে, কোনো জায়গায় একটু মাটি দিয়ে সেই গর্তটাকে হালকা বন্ধ করছে, এরকমই করছে। ওই যে কঞ্চিটার মাথায় একটা সাদা দড়ি বাঁধা আছে, ওই লেভেলে সব গর্তের যে ডিপটা সেটা হবে। এই যেখানে একটা গর্ত লেবেল করে যে পরিমাণ গর্তের প্রয়োজন সবটাই রেডি করা হয়ে গেছে। প্রতিটা গর্ত এইভাবে করতে হবে। মা বাবা দুজনে বসে একটা দড়ি রেডি করছে ছাগলের জন্য, আমাদের বড় ছাগলটার জন্য। মা বড় ছাগলটার যে দড়ি ছিল সেটা অনেক দিন ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে, তো এখন একটা নতুন দড়ি বানিয়ে দিচ্ছে বাবা। ধনে পাতা দেওয়া হয়েছিল এই বাগানের মধ্যে, দুটো লাল শাকের ডাঁটা হয়েছিল, মা আজ খাবো কাল খাবো করে করে রেখে দিয়েছে মাছ হলে। গত রাতে ভাই একটু মাছ নিয়ে এসছে বাজার থেকে, তাই মা এখন ডাঁটা দুটো তুলে দিচ্ছে। বড় ডাঁটাটা থাক, একটাই হয়ে যাবে? না, আরো ছোট একটা দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, ধনে বাগানের মধ্যে একটা টমেটো গাছে টমেটো হয়েছে, ওই টমেটো এখনো পাকিনি। বড় হয়েছে কি তোলার মতো? দেখো, না তোলার মতো হলে ছেড়ে দাও। ভালো টমেটো দেখতে পাচ্ছি না, এই তিনটে ওই এক জায়গায় ছোট এটা তুই খাইতে পারবে না রে, কষ হবে না, খাওয়ার মতো এখন হইনি। তাহলে বাদ দাও, আমরা এমনি ঝাল করে খাবো মাছ। খাওয়ার মতো না, তুমি এক কাজ করো কেন, কচুর বড়ি তো এখনো খাওনি না, তাহলে কচুর বড়ি দিয়ে একটু মাছের ঝাল কর, আর এতে আলু দিয়ে মাছ দিয়ে রাঁধো, তাহলে ওটা একবার তুলে দাও, দাও। তাহলে একটা বড় পাতা রাখো। এই যে বড় ডাঁটাটা মা রেখেছিল। আর ধনে গাছে আস্তে আস্তে ধনের ফুল হচ্ছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। কালকে ধান সিদ্ধ করে ভাবি এলাম, বুঝলি মিলি, আজকে সিদ্ধ করতে হবে। তা তোর বৌদি এক কোটা কাটা করে পারতেন না, রান্না বান্না করে, তা আমি বসে বসে যে কাজগুলো হয় সেগুলো করতে লাগে। তুই তো আবার আর কাজ করলি, বৌদি দোষ দিবি যে বৌদি বলেছে, আর আমি কি করতে পারবো? তুই তো বদমাইয়ের মতন হয়েছে, তুই আগে এত বদমাইশ ছিলি না, তো বৌদি আসার পরে বদমাইশটা বেড়িয়েছে আমি দেখি। মিলি, এটা কি ঠিক বললাম? মিলি আমাদের 19টা গাছে আমের বলে, তবে কিন্তু একটাও দেবো না। শুকোবে কেন, আমাদের এইখানটা খারাপ কি মা?
মা ওদিকে উনানের ছাই তুলছে আর আমি এখানে বসে গেছি দুপুরের রান্না সবজি কাটাকুটা করার জন্য। দানা ছাড়িয়ে দেবে তুমি? আমি ডাঁটা কাটিনি। এগুলো তো সব নাড়ার চাই। আর এখন টাটকা দিয়েছে, তা কি করবো? এই সব মিলিয়ে এক কাজ করতো।
এখন এই যে গুঁড়ো সেটা আমি আরেকটা বস্তায় ভরে নিচ্ছি। আর আমার এইখানটা এই মেশিনে একটা সিস্টেম আছে, প্রথমে ধান দেওয়ার পর তো চাল হলো, সেখানে তুষ একসঙ্গে মেশানো থাকে, চাল আর তুষ। সেই তুষটাকে ঝেড়ে দেওয়ার জন্য আরও একটা হলার আছে, ওখানে দিলে পুরো ফ্রেশ চাল বেরিয়ে আসে। একদম কোনো তুষ থাকে না, কিছু না, ঝাড়তে হয় না, একেবারেই রান্নার জন্য প্রস্তুত করে দেয় মামা এখান থেকে। কিন্তু ধোও আর উনানে বসিয়ে দাও। ওটা বৌমার জন্য করেছে, সবাইকেই দেয় নিশ্চয়ই। মামা দেখলো সেই এত পয়সা খরচা করবো আর বৌমার চাল ঝেড়ে খেতে, আর একটুখানি খরচা করি। তাই তো ভাড়া বৌমার জন্য তুষ খাওয়াতাম, চাল তো আমি ঝাড়তে পারি না। মামা জানে না যে আমার বৌমার চাল ঝাড়তে জানে না। এই কথা বলছি, মামা আমার থেকে তোমাদের কথা বেশি ভেবেছি। আমার চালের থেকে তো গুঁড়ো বেশি হয়েছে। হ্যাঁ, চালের চেয়ে গুঁড়ো দরকার। এবারও বাজারের থেকে গুঁড়ো কিনে আনলাম, সে গুঁড়ো তো মুরগি খাচ্ছে না, একদম খাচ্ছে না গো মামা। কি জানি ও তো বালি মেশে নিয়ে বেশি হচ্ছে। ওই গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দিয়ে খাবি তো। না না, ওগুলোই হয়ে থাকবে, যখন থাকবে না তখন আবার দিও। থাকবে না মানে কি, সেই তো একই হবে, মিশি মিশি খাওয়াতে খাওয়াতে একটা সময়। হ্যাঁ, ও থাকলে আর মোটে পরে খাওয়ানো যাবে না। কি এখন গিরিশ টিরিশ দিচ্ছে? এখনো থাকুন বল, কালকে শব্দ হয়েছে খুব। তোদের কি বিশেষ করে গুলো নেবে লোক বললাম, ভালো দে, দাম নিলে ঠিক, মুখ খাচ্ছে না। ধুলো শুদ্ধ লাগিয়ে দিচ্ছে, অসুবিধা হবে না। গিরিশ তো বেশ ভালো দেখাচ্ছে, দই দই মতো। এবার এই পার থেকে আর হচ্ছে না, ওর ও পারে। এই পারে এই পাট কেন, পেপার ধরে টেনে ওই নিতে পাট হবে। কেন, এই পাট থেকে। আমরা যখন ধান কোটাচ্ছিলাম, এই হলারটাতে শুকনো সেদ্ধ শুকনো করা ধানটা দেওয়া হয়েছিল। এখান থেকে চাল পড়ছিল, যেটাই তুষ ছিল, সেই তুষ সমেত চালটাকে এই হলারের মধ্যে দেওয়া হয়েছিল। এই হলার থেকে চালটা এই যে গড়িয়ে নিচেই যাচ্ছিল, আর যে তুষ ছিল সেটা ওই ফ্যানটা দেখা যাচ্ছে, ফ্যানের হাওয়ায় এই বাইরের দিকে বেরিয়ে চলে আসছিল। এই যে এইখান থেকে পুরো চালটা ডাইরেক্ট নিচে একটা পাত্র পেতে দিয়েছিলাম, সেখানে পড়ছিল। অনেক কাজকর্ম করেছি বাড়ির, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখালাম কি করে ধান সেদ্ধ শুকনো করার পরে ধান কোটানো হয়, ধান কোটানো মেশিনটাও দেখালাম। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে তো বলেই দিলাম যে কিভাবে আমরা ধান কুটিয়ে নিই। আর এখন এতটাই সহজ হয়ে গেছে, আগে ওই যে তুষগুলো ধানের মতো থাকলে বাড়িতে এনে কুলোই ফেলে ঝাড়তে হতো, এখন এমন সিস্টেম হয়ে গেছে, একটা ফ্যান লাগিয়ে দিয়েছে যেটাতে শুধু চালটা একধারে হচ্ছে আর তুষটা আলাদা হয়ে যাচ্ছে, সেটাই ঝাড়ার আর কোনো মানে ঝামেলাই থাকছে না। তো সব মিলিয়ে আজকের পর্বটা কেমন লাগলো, আপনারা সবশেষে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখবেন। আর ওদিকে ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে বলছে সাথী বিপ্লব ব্লগ এবার বন্ধুদের থেকে বিদায় নাও, সময় হয়ে গেছে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।